রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনৈতিক মতবাদ হলো সাইকেল অফ পলিটিক্যাল রেজিম, মানে ক্ষমতা বা শাসন ব্যবস্থা পরিবর্তনশীল, যা ভুলে গিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিচার বিভাগ, পুলিশ এবং প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে বিরোধী মত দমনের পাশাপাশি গুম, খুন ও ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই একই পথে হাঁটছে বলে অভিযোগ তুলেছেন সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের শরিকরা। কারণ ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং স্বৈরাচারী ব্যবস্থার বিলোপের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছিল, তার মধ্যে 98টি অধ্যাদেশ হুবহু রেখে গণভোট অধ্যাদেশ, দুদকের ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ, গুম প্রতিরোধে করা অধ্যাদেশ সহ জনগুরুত্বপূর্ণ প্রায় 20টি অধ্যাদেশ বাতিল করতে যাচ্ছে সংসদে 2/3 আসন পাওয়া বিএনপি সরকার। মাই ম্যানদের জায়গা করে দিতে এই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। অধ্যাদেশ নিয়ে সরকারের সিদ্ধান্তে হতাশ টিআইবি থেকে শুরু করে আইনজ্ঞরাও। তাদের মতে অধ্যাদেশগুলো সত্যি বাতিল হয়ে গেলে অতীতের মতো আবারও বিএনপিকে বিচারের নামে অবিচার এবং গুম খুনের শিকার হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। তবে বিএনপি বলছে কোনো কিছুই বাদ নয়, তারা সংশোধন করছেন। এরপরেও জুলাই সংস্কার মানে না বলে কিছু দল তাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা মিথ্যা প্রমাণ করে দিয়ে সেসব মৌলিক সংস্কারে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে। বর্তমান সংসদেই সেগুলো পাশ করার কথা বলেছেন বিএনপি নেতারা। সংস্কার না সংশোধন, এই বিতর্কের মধ্যে পড়ে 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনে 3 জোটের রূপরেখার মতো অবশেষে জুলাইয়ের স্বপ্ন হারিয়ে যাবে না তো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং আছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই সালাউদ্দিন আইয়ুবী। এই যে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের 20টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে না বিএনপি, এটি নিয়ে আসলে বলা হচ্ছে যে সংস্কার নিয়ে এই সরকারের এক ধরনের আন্তরিকতা ছিল, যেটি আসলে এই মুহূর্তে এসে প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সেটি কি আসলে রাজনীতিতে এক ধরনের কালো মেঘ হয়ে দেখা দেবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই বিষয়গুলো নিয়ে আজকেও সংসদে বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যখন আমাদের একটা ঋণ পরিশোধের সুযোগ ছিল, কিন্তু আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি তাদের, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ তারা এবং তাদের সতীর্থ যারা জীবন দিয়েছেন, তাদের এই কুরবানির ঋণ পরিশোধ করার একটা সুযোগ ছিল। তারা কেন আসলে আন্দোলনটা করেছিল, তাদের সংগ্রামের উদ্দেশ্য কী ছিল? তারা চেয়েছিল এই বাংলাদেশটা নতুন এক বাংলাদেশে পরিণত হবে। তাদের স্বপ্ন ছিল তারা আবার সেই ফেসিবাদকে দেখবে না। নতুন এই বাংলাদেশে কোনোভাবেই কোন ব্যক্তি আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে এটা নিয়ে মারামারি হবে না, রাজপথে আন্দোলন হবে না। নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার হবেন তিনি যেই সিদ্ধান্তই নিক বাস্তবায়নের ক্ষেত্রে, তিনি যে সিদ্ধান্তগুলো নিক, এটা নিয়ে পরবর্তীতে বিরোধী দল অথবা পরাজিত দল প্রশ্ন তুলবে না। অর্থাৎ এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে যে কথাগুলো যুগ যুগ ধরে আসছে, এই কাজগুলো বারবার নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রশ্নবিদ্ধ পরিস্থিতি আর তৈরি হবে না। এই যে চিন্তাগুলো থেকে তারা জীবন দিল, সেই জায়গা থেকে আমরা খুব দুঃখজনকভাবে স্পষ্টত এটা নিশ্চিত হয়েছি যখন এই জুলাই আন্দোলনের মূল প্রত্যাশা গণপরিষদের আদলে সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করলো না বিএনপির দলীয় সংসদ সদস্যরা, তখনই একটা সন্দেহ তৈরি হলো। এই সন্দেহের ধারাবাহিকতায় 133টি যে আদেশ, এই অধ্যাদেশগুলো উপস্থাপন করতে গিয়েও এখানে কিন্তু সরকার দল বা সরকার এরকম একটা প্রশ্ন তৈরি করলো। এই প্রশ্ন তুলছেন বা আপনারা যেহেতু ইতিমধ্যে রাজপথে এই বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছেন, সেখানে বিএনপি তো এর আগে আসলে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, তার মানে তাদেরও আসলে একটা কথা বলবার ক্ষেত্র তৈরি হয়েছে, একটা জায়গা আছে। দেখুন, নোট অফ ডিসেন্টের পরে কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটে নোট অফ ডিসেন্ট ছিল না। গণভোট যেটা হয়েছে, এই গণভোটের মধ্যে স্পষ্টত আমরা ক্লিয়ার হয়েছি সকল দল গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। হ্যাঁ ভোটের পক্ষে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত সেখানে উপস্থিত থেকে ভোট চেয়েছেন। অর্থাৎ গণভোটের যেই প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলোর সাথে সবাই ঐক্যমত পোষণ করে সেইটাতে সবাই ভোট চেয়ে দেশের মানুষকে বুঝিয়েছে যে গণভোটের যে রায় হবে সেই রায় মেনে নেওয়া হবে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বারবার বলেছেন যে গণভোটের আলোকে যে সিদ্ধান্ত জনগণ দিবে সেই জনগণের রায়কে আমরা সবাই মানতে বাধ্য থাকিব। অর্থাৎ জনগণের কাছে আমরা গিয়েছি হলো জনগণের কাছ থেকে তাদের ফিডব্যাকটা পাওয়ার জন্যে। তার মাধ্যমে 70% জনগণ জানিয়ে দিয়েছে যে জুলাই
সংস্কারটা বাস্তবায়িত হবে। সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না, গণভোটে যে প্রশ্নগুলো ছিল নোট অফ ডিসেন্ট ছিল না, নোট অফ ডিসেন্টের প্রশ্নই ছিল না। সুতরাং এটা মেনে নেওয়ার পর আপনি আগের জায়গায় ফেরত যেতে পারেন না, আগের কথাগুলো আবার এখানে নিয়ে এসে দেশের মানুষকে প্রতারিত করতে পারেন না, দেশের মানুষের মধ্যে প্রশ্ন তুলতে পারেন না। এই কারণেই নতুন করে আবার এই অধ্যাদেশগুলো যখন উত্থাপিত হলো, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। দেখেন 133টার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর যেই অধ্যাদেশগুলো সেগুলো কিন্তু তারা বাদ দিয়েছে। খেয়াল করে দেখেন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের যেই প্রস্তাবগুলো দিয়েছে এগুলো নিয়ে ব্যাপক কথা আছে। বিশেষ করে গুম প্রতিকার যেই অধ্যাদেশ আছে, মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশ, যেগুলো খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর এবং দেশের প্রয়োজনে যুগ যুগ ধরে যে সকল কারণে বাংলাদেশের মানুষ আজকে বঞ্চিত, বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে এই ঘটনাগুলো ঘটার কারণে, এই প্রসঙ্গগুলোতে তারা কিন্তু পিছু হচ্ছে। দেশের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের মতো ভূমিকা আপনারা আসলে এই ইস্যুটি নিয়ে যখন আসলে ইতিমধ্যে রাজপথে আন্দোলন করছেন, এই জায়গাটি থেকে বিএনপি সরে না আসলে আপনাদের আন্দোলনটা আসলে আরো ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা থাকে কিনা, এইটাও তো একটা নতুন শঙ্কা আসলে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হচ্ছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেই সম্ভাবনার কথাটা আমরা বললাম, সেই জায়গাটিতে এই যে অধ্যাদেশগুলো যদি সত্যি বাতিল হয়ে যায়, বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। যেভাবে আসলে যে প্রসেসে আসলে আছে অতীতের মতন, তাহলে বিএনপিকেই আবারও বিচারের নামে অবিচার, গুম খুনের শিকার হওয়ারও তো একটা সম্ভাবনা রয়ে যাবে। যেহেতু আমরা একটা সাইকেলের কথা বলছিলাম, ক্ষমতা বা শাসন ব্যবস্থাটা তো আসলে পরিবর্তনশীল, কিছুদিন পরে তো বিএনপিকেও আসলে ক্ষমতা ছাড়তে হবে। এই বিষয়গুলো আসলে বিএনপি কেন তাহলে মাথায় রাখলো না? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা, ডিবিসির দর্শকদেরকে শুভেচ্ছা। বিশেষ করে আজকে খ্রিস্ট সম্প্রদায়ের ইস্টার সানডে, আমি এই সুযোগে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আসলে আমাদের পার্লামেন্ট এবং আমাদের রাজনীতি একটা পদ্ধতির জটিলতায় আটকে গিয়েছে। স্পিরিটের সঙ্গে কারোই আমরা দ্বিমত দেখতে পাচ্ছি না। অর্থাৎ রাজনীতির ময়দানে সবাই গণতন্ত্র চায়, সবাই মানবাধিকার চায়, কিন্তু এই মানবাধিকারকে যখন আমি আইনে পরিণত করতে যাব, সেখানে এই পদ্ধতির ঝামেলাটা চলে আসে। আমাদের গণভোটের যে পরিস্থিতি, যে গণভোটটি হয়ে গেল, সেই গণভোটটি সাংবিধানিক কি অসাংবিধানিক এটি মীমাংসিত। এটি ইতিমধ্যেই আমাদের উচ্চ আদালত এই বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে এবং এই গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় প্রকাশিত হয়েছিল, সরকারি দলের বক্তব্য ছিল যে অভিপ্রায় তারা পার্লামেন্টে অ্যাড্রেস করবে এবং সেই অনুযায়ী তারা আইন প্রণয়ন করবে। আজকে যখন সবচেয়ে স্পর্শকাতর যে জায়গাগুলো, বিশেষ করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ আইন এবং আমাদের যে দুর্নীতি দমন, এই যে স্পর্শকাতর জায়গাগুলো, এই জায়গাগুলোর সম্পর্কে জনগণের যে দৃষ্টিভঙ্গি, সেটি গণভোটের মধ্য দিয়ে একটা অভিপ্রায় প্রকাশিত হয়েছে। মানুষ আশা করেছিল যে অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা, তার দলের নেতারা পার্লামেন্টে এটাকে প্রপারলি অ্যাড্রেস করবে। যদিও আজকে ইস্টার সানডের একটি অনুষ্ঠানে বিএনপির সম্মানিত মহাসচিব তিনি বলেছেন যে তারা জুলাই স্পিরিটকে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। তো অক্ষর অক্ষরে পালন করার জন্য তো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি পার্লামেন্টে যে বিধিবিধান, কার্যপ্রণালী, বিধি সেখানে সুস্পষ্টভাবে উল্লেখিত। আজকে যদি আমরা পার্লামেন্টে দেখতে পেতাম যে ক্ষমতাসীন দল তারা এই জুলাই স্পিরিটটাকে বিকল্প বিল আকারে পার্লামেন্টে উত্থাপন করে তারা যদি বলতেন যে গুম প্রতিরোধ আইনের যে অধ্যাদেশটি হয়েছিল সেখানে কিছু ত্রুটি আছে, আমরা এটাকে সংশোধন করে আরও উন্নত, আরও আধুনিক আইন পার্লামেন্টে বিকল্প বিল আকারে নিয়ে আসব, এই অঙ্গীকার যদি তারা ব্যক্ত করতেন, তারা যদি এই অঙ্গীকার ব্যক্ত করতেন যে পৃথক সচিবালয় থাকবে, কিন্তু তড়িঘড়ি করে এটি করতে যাওয়ার কারণে যে সমস্ত ব্যুরোক্রেটিক ত্রুটিগুলো হয়েছে সেগুলো তারা নিরসন করবেন এবং এই সমস্ত ক্ষেত্রেও তারা বিকল্প বিল আনবেন, তাহলে মানুষ কিন্তু একটা আশাবাদের জায়গা খুঁজে পেত। কিন্তু আমরা যেটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কথা আসছে একেবারে বাতিল করে দেওয়ার প্রশ্ন। এই যে মানুষের অভিপ্রায়কে বাতিল করে দেওয়ার জন্য বলেছেন যে কোনো কিছুই বাদ নয়, সংশোধন হচ্ছে। এখন এই জায়গাটার মধ্যে ধোঁয়াশা রয়ে গিয়েছে। যেমন ধরেন, সংসদে একটি পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে এবং বিরোধী দলের সদস্যরাও সেখানে আছেন, তারা একটি কমিটি করেছেন এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই ইত্যাদি নিয়ে, এবং সেখানে আমরা যতদূর জানি গণমাধ্যমের মারফত ব্যাপক তর্ক বিতর্ক সেখানে হয়েছে। হওয়ার ফলে পাবলিকের সামনে কি চিত্রটা আসলো? পাবলিকের সামনে চিত্রটা আসলো যে এগুলো কোনোটাই আর বিকল্প বিল আকারে আসছে না, এগুলো বাতিল হয়ে যাচ্ছে বা পরিবর্তিত হয়ে যাচ্ছে মৌলিক জায়গা থেকে। এইরকম যদি হয়, যেটা আমরা টিআইবির বক্তব্য থেকে যেটি দেখলাম,
এটি মানুষের স্বাধীন বিচার বিভাগ পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই জায়গাটাকে হতাশ করেছে। এবং এটা তো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, এটা হলো মানুষের আত্মত্যাগকে অ্যাড্রেস করা, সেটাকে স্বীকার করা। আমাদের দেশের মানুষ ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য বারবার প্রাণ দিয়েছে, কিন্তু সেই ইনসাফটা যদি ভিন্ন খাতে প্রবাহিত হয় এবং সেটি যদি আবার সেই পুরনো স্বৈরাচারী বন্দোবস্তের তাহলে আসলে মতো, জামায়াত ইসলামী বারবার যে অভিযোগটি করছে যে বিএনপি সরকার ক্ষমতায় এসে আবার আওয়ামী লীগের মতন একই পথে হাঁটছে, সেই অভিযোগটাকেও কি আপনি বলতে যাচ্ছেন যে খানিকটা সত্যি হতে যাচ্ছে, বা সেই শঙ্কাটা আসলে তৈরি হচ্ছে কিনা? জামায়াতে ইসলামের যে অবস্থান, তারা তো ধরেন ঢালাওভাবে বলছে, তারা একটা জায়গা, সাংবিধানিক একটা জটিল জায়গায় তারা আটকে গিয়েছে। সেটি হলো জুলাই সনদ এবং গণভোট, যেটির সাংবিধানিক কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই তার মানে এই নয় যে এটি আলোচনা করা যাবে না, তার মানে এই নয় যে এটি পার্লামেন্টে কারেক্ট করে সেটাকে আবার বাস্তবায়ন করা যাবে না। আজকে জামাত যদি গঠনমূলক রাজনীতি করত, তারা গভর্নমেন্টকে প্রেশার দিত, পার্লামেন্টকে প্রেশার দিত যে ঠিক আছে, আপনি এই পার্লামেন্টে বিকল্প বিল আনেন এবং যে যে ত্রুটিগুলো এই অধ্যাদেশের মধ্যে ছিল সেটাকে কারেক্ট করে নতুনভাবে আইনে পরিণত করেন। সেই জায়গায় তারা না গিয়ে তারা ইতিহাসের চাকাটাকে একটু পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। তাহলে কি কোথাও না কোথাও কি দুটো রাজনৈতিক দলই আসলে একটু ভুল পথে হাঁটছে কিনা? সাদাত হোসেন উভয় সেলিম, দলই আমি বলবো যে এক ধরনের পাবলিক যে জনতুষ্টিবাদী নীতির জায়গা থেকে এক ধরনের হাততালি কুড়ানোর রাজনীতি সেখানে করছে। আসবো আপনার কাছে। সাদাত হোসেন সেলিম, যেই মানে প্রসঙ্গটি বারবার উঠছে, এই 20টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আইনে রূপ যদি বিএনপি না দেয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গণভোট, দুদক, মানবাধিকারের মতন গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি নিয়ে বিশ্লেষকদেরকে এটিও বলতে শোনা যাচ্ছে যে সংস্কার আসলে বিএনপির হাতে আর হচ্ছে না। আসলেই কি তাই? না দেখুন, আপনাকে ধন্যবাদ, সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। বিএনপি সংস্কারের কথা যখন বলেছে তখন কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সে সময় বিএনপি 27টি দফা উত্থাপন করেছে বা 87টি প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে। পরবর্তীকালে প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে একটা 31 দফা দাবি বা একটা প্রস্তাবনা সংস্কার উপস্থাপন করেছে। তাহলে বিএনপি সংস্কারের পক্ষে, অবশ্যই পক্ষে, এবং বিএনপি হাত ধরেই সংস্কার হবে। এখানে কিছু আইনি জটিলতা অথবা কিছু আলাপ আলোচনার ভিত্তিতে জিনিসটা একটু ঘুরপাক খাচ্ছে কিছুটা। ধরুন, যেমন ঐক্যমত্য কমিশনের তেমন কোনো আইনি ভিত্তি ছিল না বা নাই, গণভোটের আইনি ভিত্তি নাই, কিন্তু তাহলে আমরা কিসের জন্য আলোচনা করেছি? ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে আমরা বলেছি যেহেতু জন আকাঙ্ক্ষা, যেহেতু একটা পরিবর্তন, যেহেতু একটা গণ অভ্যুত্থান, যেহেতু একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, যেহেতু আমরা আর কোনো স্বৈরাচারকে আমরা আর ক্ষমতা দেখতে চাই না, যেহেতু শাসন ব্যবস্থাকে আমরা আর স্বৈরাচারী কাঠামোতে পরিণত হোক বা রূপান্তরিত সেটা চাই না, সেই জন্য গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। যদি গণ আকাঙ্ক্ষার কথা বলেন সাদাত হোসেন সেলিম, তাহলে তো গণভোটের রায়টাকেও আসলে মেনে নেওয়ার কথা ছিল। এই অধ্যাদেশগুলো বাতিল হওয়ার মধ্য দিয়ে তো গণভোটটাও বাতিল হতে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে তাহলে জনগণের আসলে যে ইচ্ছাটা ছিল সেটাকে কি খানিকটা আপনারা পাশ কাটিয়ে যাচ্ছেন? না, কোনো পাশ কাটিয়ে যাওয়ার কিছু নয়। এটা আইনগত দিক নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, বিশেষ কমিটি গঠিত হয়েছে, বিশেষ কমিটি তাদের রিপোর্ট দিয়েছে, আজকেও দীর্ঘ আলোচনা হয়েছে। এখানে আপনার গণভোটের যে রায় অথবা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বিএনপি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যেই 84টা আপনার ঐক্যমত্য কমিশনে আমাদের একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল, তার মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল তার সাথে দ্বিমত করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। সঙ্গত কারণে বিএনপি সেই সময় বলেছে যে ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা জনগণের রায়ের কাছে যাই। জনগণ যদি ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনা করার জন্য, তাহলে তো সেই রাজনৈতিক দল তার সেই ম্যান্ডেট বাস্তবায়ন করবে। তো বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তো বিএনপি আগেই জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই ব্যাপারগুলো আমরা মানব না, অথবা এই ব্যাপারে আমাদের দ্বিমত আছে। বিএনপি এখন সেই পথে হাঁটছে। আর অধ্যাদেশের কথা যদি বলেন, অধ্যাদেশও যাচাই বাছাই করার জন্য একটা বিশেষ কমিটি হয়েছে। বিশেষ কমিটির মাধ্যমে এখন পর্যন্ত চূড়ান্তভাবে বলার সময় আসে নাই যে কয়টি অধ্যাদেশ বাতিল করবে বা কয়টা অধ্যাদেশ বাতিল করবে না। আলোচনা চলছে, আজকেও একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে সংস্কারের প্রশ্নে, স্বৈরতন্ত্র যেন আর কখনোই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এসব প্রশ্নে সরকারি দল এবং বিরোধী দল
একমত হয়েছে। এই অধ্যাদেশগুলো যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে স্বৈরাচার আর কখনো মাথাচাড়া দিয়ে বাংলাদেশে উঠতে পারবে না, সেই জায়গাটি কি আদৌ নিশ্চিত করা না সম্ভব? সেই দেখুন, অভিযোগটাই তো মানে বারবার বিরোধী দল নির্বাহী করছে। বিভাগের উপর হস্তক্ষেপ যেন না করা হয়, নির্বাহী বিভাগ যেন স্বাচ্ছন্দ্যে তার দায়িত্ব পালন করতে পারে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারে। সেজন্য নির্বাহী বিভাগে যারা দায়িত্বে আছেন, সরকারি দল তো তার দল মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেসব ক্ষেত্রে তাদের আইন প্রয়োগ করার জন্য সুবিধা হবে, তারা সেটা করবে। যেমন আপনার ঐক্যমত্য কমিশনে হঠাৎ করে তারা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে প্রায় 12টি প্রস্তাব একসাথে উপস্থাপন করেছে। সেখান থেকে বিএনপি 4টা প্রস্তাবের সাথে একমত হয়েছে। ঐক্যমত্য কমিশন পরবর্তীকালে 2টা প্রস্তাব আরও সংযোজন করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, তারপর এনার্জি রেগুলেটরি কমিটির চেয়ারম্যান নিয়োগ। এগুলো বিএনপির বক্তব্য বা সরকারি দলের বক্তব্য হলো যে এগুলো আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাহী বিভাগের কর্তৃত্বকে খর্ব করবে। এগুলো নিয়ে সংসদে প্রাণবন্ত আলোচনা হচ্ছে, আরও আলোচনা হবে। আজকে যে আলোচনাকে আপনি প্রাণবন্ত আলোচনা বলছেন, সেই আলোচনা ইতিমধ্যে কিন্তু রাজপথের আন্দোলনে গিয়ে পরিণত হচ্ছে। না, রাজপথের আন্দোলন এত রাজপথের আন্দোলনের স্বপ্ন দেখে তো লাভ নাই। এখানে রাজপথের আন্দোলন একদিনে গড়ে ওঠে না। রাজপথের আন্দোলন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর রাজপথের আন্দোলন করেছি। রাজপথে গতি প্রকৃতি অথবা রাজপথের আন্দোলন ব্যাপারটা আমরাও ভালো করে বুঝি। এখানে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যেমন জামাত ইসলাম যখন নির্বাচনের কথা আমরা বলতাম, তখন তারা বলতো যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না। এখানে ঐক্যমত্য কমিশনের কিন্তু একটা প্রচেষ্টাই ছিল যে কোনোভাবে নির্বাচনটাকে প্রলম্বিত কিন্তু করা। আবার বিরোধী দল তো একই অভিযোগ করছে যে বিএনপি এই অধ্যাদেশগুলো বাতিলের মধ্য দিয়ে এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। না, বিএনপি তো এই মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকটা অধ্যাদেশকে বিএনপি কেন মেনে নেবে? বিএনপি যেহেতু জনগণের ম্যান্ডেট পেয়েছে, যে অধ্যাদেশগুলো বিএনপির পক্ষে বা রাষ্ট্র পরিচালনার পক্ষে বিএনপি মানা সম্ভব সেগুলো বিএনপি মানবে, যেগুলো মানা সম্ভব সেগুলো মানবে না। এখানে এটা নিয়ে জল ঘোলা করার কোনো কারণ নাই এবং এটা নিয়ে রাজপথে উত্তপ্ত হবে না। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে। যেহেতু আমরা মনে করি যে সংসদে আলোচনা করার যেহেতু সুবিধা আপনি আছে। যখন মনে করছেন যে রাজপথ আসলে উত্তপ্ত হবে না, একই সময়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা আসলে আইনজ্ঞরা বলছেন যে এই ইস্যুটি যদি রাজপথে যায়, এই ইস্যুটি কোনোভাবেই আর রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকবে না। বিশ্লেষক, আমি একটা মিনিট আপনাকে বলি, বিশ্লেষক অথবা যে ঢালাওভাবে এটা বলার কোনো কারণ নেই। ঐক্যমত্য কমিশনে যখন আমরা দেখতাম, ঐক্যমত্য কমিশন বলতো যে এটা ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, আরেকটা লেখা থাকতো যে নাগরিক সমাজের প্রস্তাব। আমরা তখন জানতে চাইতাম যে এই নাগরিক সমাজটা কে, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারতো না। যেমন আপনি আর যদি আমি বলি যে আপনি বিশ্লেষক বলতে কাকে বোঝাচ্ছেন, আপনি আপনার আইনজ্ঞ বলতে কাকে বোঝাচ্ছেন? স্পষ্টভাবে বলেছেন ইস্যুটি রাজপথে গেলে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকবে না। যদি সত্যিকার অর্থে তাই হয়, সেক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে? জি25 প্রাতিনিধিত্ব রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিনিধিত্ব রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ইস্যুটি যদি রাজপথে যায় সেক্ষেত্রে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকবে না, এরকম একটা শঙ্কা অনেকেই করার চেষ্টা করছেন। সেই শঙ্কাটা আসলে সত্যি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে জামায়াত ইসলামী সহ 11 দলীয় যে জোট, তারা ইতিমধ্যে এই ইস্যু নিয়ে রাজপথে নেমেছে এবং অনেকে আবার এটিও বলার চেষ্টা করছে যে বিএনপি আসলে নিজেদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অধ্যাদেশগুলো বাতিল করছে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে বিরোধী দল সংসদের ভেতরে বাইরে সরব থাকবে, এটাই তো রেওয়াজ। তারা শুধু সংসদেই কথা বলবে না, রাজপথেও তারা সক্রিয় থাকবে, এটাই চিরকাল হয়ে এসেছে। কিন্তু সমস্যাটা হলো যে এই অন্তর্বর্তী সরকার একটা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা আইনি গিট্টু লাগিয়ে গেছে এবং তারা এত ত্রুটিপূর্ণ ড্রাফটিং করেছে, বিশেষ করে এই যে এই 4টি স্পর্শকাতর অধ্যাদেশ। যেমন ধরেন যে আপনার এই যে দুর্নীতি দমন কমিশন যে অধ্যাদেশ, সেখানে যে ইনকোয়ারির পাওয়ার এবং গভর্নমেন্টের হায়ার অথরিটির আগে থেকে পারমিশন নেওয়া, আপনি যার বিরুদ্ধে ইনকোয়ারি করবেন তারই যদি পারমিশন নিতে হয়, তাইলে তো এই আইনটাই থাকে না, আইনটার উদ্দেশ্য থাকে না। উচ্চ আদালতের বিচারক নিয়োগ বা অধস্তন আদালতগুলোর যে বদলি, প্রমোশন ইত্যাদির যে ক্ষমতা, এগুলোকে মুক্ত করার জন্যই কিন্তু পৃথক সচিবালয়ের আওয়াজটা এসেছিল। এখন প্রবলেমটা হলো যে এই যে ইন্টারিম যে রাজনৈতিক প্যাচ এবং আইনি প্যাচটা লাগিয়ে গিয়েছে ড্রাফটিং করার মধ্য দিয়ে এবং ত্রুটিপূর্ণ ড্রাফটিং করার মধ্য দিয়ে, এটাকে কারেক্ট করার জন্য যে দিক নির্দেশনা, সেটা না আসে বিরোধী দলের দিক থেকে, না আসে সরকারি দলের দিক থেকে। সেই সময় তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সব রাজনৈতিক দলগুলো দিনের পর দিন আসলে আলোচনায় বসেছে, তখন আসলে কেন কোনো ধরনের কোনো সমাধান আসে নাই? অন্তর্বর্তীকালীন সরকার যে ঐক্যমত্য কমিশন করেছিল, সেই ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন যে বৈঠক হয়েছে, সেই বৈঠক ছিল একটা শো। আমরা কিন্তু একটা শো দেখেছি, কিন্তু এই শোয়ের মধ্যে যে কত বড় গলদ ছিল, আজকে কিন্তু গণভোটটা যখন আইনি কাঠামো পেল না, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এই গণভোটটা
এই প্রস্তাবটা দেওয়ার সময় তারা সংবিধানটা তখন পড়ে দেখে নাই। এই অন্তর্বর্তী সরকার কিন্তু বলে নাই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেন এবং একটা বিপ্লবী সরকার গঠন করেন, বিপ্লবী সংবিধান রচনা করেন। তারা কিন্তু তখন সেটা বলেনি। তারা প্রস্তাবটা করেছে এই বিদ্যমান কাঠামোর মধ্য দিয়ে, যেটা বিদ্যমান সংবিধান অ্যালাউ করে না। তাইলে এত বড় আইনবিদ এবং পণ্ডিতরা বসে ঐক্যমত্য কমিশন করলেন এবং তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন এবং রাজনৈতিক দলগুলোকে কার্যত চরিত্র হননের জন্যই কিন্তু তারা এই ফাঁদে ফেলেছেন। সেই ফাঁদের মাসুল আজকে জনগণ দিচ্ছে। যে পার্লামেন্টে আজকে মানুষের দ্রব্যমূল্য নিয়ে কথা হওয়ার কথা ছিল, যে পার্লামেন্টে আজকে জ্বালানি সংকট নিয়ে কিভাবে আমরা দেশটা রক্ষা পাবো, দেশের অর্থনীতি আজকে কোথায় যাচ্ছে, আমরা এলডিসিতে যাচ্ছিলাম, সেখান থেকে আমরা এখন পিছানোর নোটিশ দিচ্ছি যে আমরা আর উন্নয়নশীল হতে চাই না, আমরা অনুন্নত থাকার দিকে যাচ্ছি। যেখানে দেশ আগানোর কথা অর্থনৈতিকভাবে, সেই জায়গায় আমরা জায়গাগুলো নিয়ে তো আসলে শুধু সরকারি দলের না, বিরোধী দলেরও কথা বলার কথা ছিল। এখন বিরোধী দল বিরোধিতার জন্য যদি বিরোধিতা করে, তারা যদি এই অন্তর্বর্তী সরকারের এই লাগিয়ে দেওয়া গিট্টু খোলার জন্য তারা যদি অ্যাটেম্প্ট না নেয়, তারা যদি গঠনমূলক ভূমিকা না নেয়, যে ঠিক আছে আমরা জানি যে একটা কনস্টিটিউশনাল একটা ডিফেক্ট সেখানে হয়েছে, আমরা আসেন পার্লামেন্টে, আমরা সরকারি দল বিরোধী দল মিলে চেষ্টাটা আসলে বিরোধী দল কেন করছে না? সালাউদ্দিন আইয়ুবী, আপনারা যখন বলার চেষ্টা করছেন যে বিএনপি মাই ম্যানদেরকে আসলে জায়গা দিতে চায়, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় জায়গাগুলো আছে, দল পদগুলো আছে, সেখানে তারা তাদের নিজস্ব লোকদের বসাতে চায়। একই সময় আবার বিএনপি বলছে যে আপনারা আসলে এই সংস্কারের মধ্যে দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, সেটা একটা দিবা স্বপ্ন। যেই কথা বললেন আমাদেরকে সাদাত হোসেন সেলিম, যে এই দিবা স্বপ্ন দেখে আসলে লাভ নেই। ধন্যবাদ। দেখেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি, বিশেষ করে বিরোধী দলের সকল সদস্যরা বারবার একই ইস্যু সংসদে উত্থাপন করছে, সেটা হলো যে বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিল, সেই রায়ের প্রতি সম্মান দেখানো। এবং এখানে সংবিধানের প্রশ্ন আসেন, আইনের অধ্যাদেশের প্রশ্ন আসেন, আদেশের প্রশ্ন আসেন, যত কিছুই বলেন, দ্য উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম অথরিটি। সব সময় সব কিছুতে এটা আপনাকে মেনেই নিতে হবে। জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায় হলো মূল অথরিটি, সুপ্রিম পাওয়ার বিলংস টু সিটিজেন্স, অ্যান্ড মাই সিটিজেন কনফার্মড ইট বাই দি মেমোরেন্ডাম। এই মেমোরেন্ডাম অর্থাৎ এই ইয়ের মধ্য দিয়ে রেফারেন্ডাম দিয়ে এটা কনফার্ম করেছে যে এই বাংলাদেশ নতুন করে কোন নীতির উপর চলবে। আজকে সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্টত বলেছেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে চলবে, এইটা যে সিদ্ধান্ত আদালতে হয়েছে সেই সিদ্ধান্ত পূর্ণাঙ্গ নয়, এটাকে আমরা সংসদে নিয়ে এসে আবার আমাদের মতো করে সাজাবো। দেখেন, এই যে সব কিছুকে নিজের মতো করে সাজানোর একটা প্রবণতা, এইটাই কিন্তু পতিত সরকারের একটা সিস্টেম ছিল। তিনি তার মতো করে পুরো বাংলাদেশকে সাজাতেন, আর কিছু তুষামদি ওনার লোক ছিল, উনি যা করতেন সব জায়গায় বাহ 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 করে সেই তাকে আবার মাথায় তুলে নিতেন। এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে। কিন্তু কয়েকটা মানে ভাই কিছুটা অ্যাড্রেস করেছেন এখানে, আমি একটু ইয়ের কথা বলি। হাসান তারেক আরেকটি কথা বলেছেন যে এই মুহূর্তে আসলে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সংসদে করবার মতো, সেই জায়গাটিতে এখনো আসলে আমরা সংস্কারের জায়গাটিতেই আটকে আছি কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই ইস্যুটাই আমি এখন আসছিলাম এই জায়গায়। দেখেন, উনি এটা বলেছেন বাংলাদেশে এখন তেল সংকট আছে, এই কথাটা আলোচনা করার জন্য সংসদের অধিবেশনের তৃতীয় দিনেই বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট নোটিশ আনা হয়। নোটিশ আনার পর মাননীয় স্পিকার সুনির্দিষ্ট এই বিষয়টাকে অনেকটা মানে পাশ কাটিয়ে গিয়ে এই আলোচনার সুযোগটি তিনি দিলেন না, বরং এই সংকটটাকে সংকট হিসেবে গ্রহণ না করে সরকার 300 বিধিতে সংসদে একটা বিবৃতি দিলেন। বিবৃতি দিয়ে জনগণকে দোষারোপ করে বলা হলো যে দেশে কোনো তেলের সংকট নাই, একটা কৃত্রিম সংকট শুরু করেছে, জনগণ বেশি করে তেল গ্রহণ করছে বা অরাজকতা তৈরি করছে। দেখেন, এই যে মানে অপরাধ অথবা দোষ এটা গ্রহণ করতে না পারা, এটাই ছিল কিন্তু ফেসিবাদের বৈশিষ্ট্য। যে কোনো জনগণ যে কথাটা বলতো সেটা জনগণের উপর দায় চাপিয়ে দেওয়া হয়, সবকিছু জনগণের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, আবার আপনারা সবকিছু নিজের মতন করে সাজানোর যে প্রবণতা, সেই একই প্রবণতায় ঘুরপাক খাচ্ছে কিনা বিএনপিও। দেখুন, জামাতে ইসলামের বেশ কয়েকটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, যেমন ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, আরও জানা অজানা অনেক প্রতিষ্ঠান আছে। ইসলামী ব্যাংকে জামাত ইসলাম ছাড়া আর কেউ চাকরি পাবে এটা কল্পনাই করা যায় না, বুঝছেন না। ইবনে সিনাতে জামাত ইসলামের একেবারেই শপথবদ্ধ নেতাকর্মী ছাড়া কেউ চাকরি পাবে না।
তো মাইম্যান তো জামাতে ইসলামও বসাচ্ছে, সেটা তো কোনো সমস্যা নাই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বত্র মাইম্যানই ছিল জামাতে ইসলামের সরকার। তাহলে বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থা, যে অন্তর্বর্তীকালীন সরকারের মাইম্যান আসলে জায়গা বসবে সেটা কি আপনি স্বাভাবিকভাবে বলার চেষ্টা করছেন? আমাকে একটু বলতে দেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে মানে যে তারা জোড়াতালি দিয়ে একটা সনদ আপনার জাতির সামনে উপস্থাপন করেছে, সেই জোড়াতালি সনদটা কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা বলতে চাই যে এটা সংসদের মধ্যে আলোচনা করে আমরা এটা সমাধান করব। এটা প্রত্যেকেই বুঝতে পারছে এটা জোড়াতালি, কিন্তু জামাত এবং মানে এনসিপি যেভাবে মানে এটাকে ডিপেন্ড করছে, মনে হচ্ছে যে সরকারটা পুরোই জামাত এবং এনসিপি সরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আপনার অধ্যাদেশের মাধ্যমে যেই ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, ঐক্যমত্য কমিশনের আমি আবারও বলছি তাদের লক্ষ্য ছিল নির্বাচনকে প্রলম্বিত করা, তাদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। দিনের পর দিন যে আলোচনা করেছে, এটা একটা আলোচনা সুনির্দিষ্টভাবে তারা কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারছিল না। যেমন গণভোটের কথাটা, যে ঠিক আছে আমরা যে আলোচনাগুলো করছি এগুলোর ভিত্তিটা কী, এই সংস্কারটা কীভাবে বাস্তবায়ন করবে, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানে গণভোটের কোনো বিধান নাই যে গণভোট করা যাবে না, আবার এই বিধানও নাই যে জন অভিপ্রায়ের প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে গণভোটটা করা যাবে না। তাইলে আসুন আমরা একটা গণভোট করি। এটা হলো যে একটা মানে উইন উইন সিচুয়েশন করে এই জিনিসটাকে একটা সমাপ্ত করে একটা স্বাক্ষর করার জন্য ঐতিহাসিকভাবে এটা স্বাক্ষরিত হয়েছে। এবং বিএনপি এখন পর্যন্ত বলছে যে জুলাই সনদে যতটুকু মানে বাস্তবায়নের করা মানে বিএনপি অথবা মানে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যা যা বাস্তবায়ন করা দরকার তা বাস্তবায়ন করবে। বিএনপির এই যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা বিএনপির প্রস্তাব বিএনপি মেনে নিয়েছে। আবার ধরেন আরেকটা আমি বলি যে আপনারা বলার চেষ্টা করছে যা কিছু আপনাদের মন মতন হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে, আপনারা সেগুলো করছেন, আর আমাদের মন মতো করেন। একটা নির্বাহী বিভাগ একটা আছে, সরকার একটা আছে, সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা করার জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার রাষ্ট্র পরিচালনা করা, সরকারকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেখেন এই যে এখন একজন আইনজীবী আছেন, আমাদের মাদকের মানে ব্যাপারে আমরা একদম জিরো টলারেন্স, কিন্তু মাদক ধরার পরে একদিন পরে কিন্তু মানে জেল থেকে বেরিয়ে যাচ্ছে, 2 দিন পরে জেল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা আমরা বন্ধ করতে পারছি না। আমরা চাই যে অন্তত এটা একটা আইন হোক, যে একটা হোক, একটা আইন তো সেটা তো সরকার পরিচালনা করার জন্য এই জাতীয় কিছু ব্যবস্থাপনা সামনে আনতে হবে। সেটা বিরোধী দল পক্ষে থাকুক বা না থাকুক, রাষ্ট্র পরিচালনা করার স্বার্থে এটাকে আনতে হবে। ঠিক সেভাবে আমরা তো মাত্র সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে আমরা একটা যাত্রা শুরু করেছি। সংসদে একটা প্রবল বিরোধী দলের উপস্থাপন, তাহলে সেখানে সব জায়গাতে বিশেষ করে খুবই সংবেদনশীল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মাইম্যানদেরকে বসানো নিয়ে আসলে যে অভিযোগটা আসছে, সেটি কেন বারবার আসছে? সেটা সারা পৃথিবীতেই আছে। সারা পৃথিবীতে উন্নত গণতান্ত্রিক দেশের মধ্যেও আমেরিকায় যখন তাদের মানে যেই দল ক্ষমতায় আসে সমস্ত ব্যবস্থাপনা তারা তাদের মতো করে নেয়। আমাদের দেশে কিন্তু সেটা নাই। আমাদের দেশে কিন্তু আপনার আমলাতন্ত্রের মতোই থাকে, পুলিশের মতোই থাকে। সেখানে কিন্তু পুলিশ এবং আমলাতন্ত্রকে গত সরকার যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, আমরা চাই না ভবিষ্যতের কোনো সরকার তার আমলাতন্ত্রকে, তার ব্যবস্থাপনাকে সম্পূর্ণ মাইম্যানে রূপান্তরিত করুক। কিন্তু একজন রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে। আবার জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসছে, যেই আপনার ইশতেহার বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে ভোট চেয়েছে, সেই ইশতেহার বাস্তবায়ন করার জন্য যারা দায়িত্বশীল এবং যাদেরকে প্রতি বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায়, বিএনপি তাদেরকেই আপনার বিভিন্ন জায়গায় সেই দায়িত্বগুলো দেবে। এটা বাস্তবতা, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে নিরেট বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের রাজনীতির যে নিরেট বাস্তবতা যেটি বলছেন, বা বিশ্বের সব জায়গায় আসলে মাইম্যানদেরকে জায়গা করে দেওয়ার যে নজিরের কথা বলেছেন সাদাত হোসেন সেলিম, সেটি নিয়ে তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? দেখুন, এই যে জামাত ইসলামী বা বিরোধী দলীয় নেতৃবৃন্দ বারবার এই প্রসঙ্গগুলো নিয়ে আসছেন, কারণটা কি? বাংলাদেশে এই মানে একবারে সাম্প্রতিককালীন যে সমস্যাগুলো তৈরি হয়েছে, 2006 সালের 28 অক্টোবর একটা মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থার একটা ত্রুটি পরিলক্ষিত হলো, যে তত্ত্বাবধায়ক পদ্ধতি কিভাবে হবে। এটা নিয়ে আমি কারণগুলোতে আমি আসবো আপনার কাছে। আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সালাউদ্দিন আইয়ুবী, আপনি বলছিলেন আসলে যে কারণগুলোর কারণে রাজনীতিতে আমরা এই ধরনের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, কিংবা মাইম্যানদেরকে জায়গা করে দেওয়া নিয়ে আসলে আপনাদের যে বক্তব্য ছিল, একটু আমি যুক্ত করি সেই কারণগুলো শুনবো। আইনমন্ত্রী আজকে সংসদে বলেছেন 71-এর শহীদদের সংবিধানকে অস্বীকার করলে জুলাই সনদকেও কেউ না কেউ অস্বীকার করবে। ধন্যবাদ আপনাকে। আমি আমার ওই প্রসঙ্গটা শেষ করি, তারপরে আইনমন্ত্রীর প্রসঙ্গতে আসবো আমরা ইনশাল্লাহ।
কেন আসলে আমরা খুব শক্তভাবে এই জায়গাটাতে আমরা অবস্থান করছি? দেখেন, এই যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমরা অন্তত এই সময়ে এসে আমার 30 বছরের ছোটো সময় যেটা দেখছি, বাংলাদেশের সমস্যাটা কখন হয়? যখন নির্বাচন আসে। নির্বাচন পদ্ধতিটা কি হবে এটি নিয়ে সমস্যা দেখা যায়। কি হয়, নির্বাচন কমিশনার কে হবেন, নির্বাচন কারা দায়িত্ব পালন করবে, এটা নিয়ে একটা তৈরি হয়। বাংলাদেশের দুর্নীতি কেন দূর হয় না? দুদক যারা দায়িত্ব পালন করবেন, কমিশনার হবেন, তাদের নিয়োগ প্রক্রিয়া কি হবে, এটা নিয়ে কথা হয়। বাংলাদেশে বিচার ব্যবস্থার ত্রুটিটা কি? বিচার ব্যবস্থার ত্রুটি হলো বিচার প্রক্রিয়ার মূল মানদণ্ড যেই জায়গাটাতে সুপ্রিম কোর্টের সিস্টেমটা কি হবে, বিচারপতি কারা হবে, এই সচিবালয়ের মাধ্যমে কিভাবে চলবে, এগুলো নিয়েই মূলত মানে একেবারে বড় ডিবেটগুলো হয়। সেখান থেকে রাজপথে গড়ায়, তারপরে এটা সহিংস পরিস্থিতিতে যায়। সেই জায়গা থেকে দেশের মানুষ ভোগান্তির শিকার হয়। দেশের মানুষের মধ্যে এইটা নিয়ে একটা তীব্র, আমি মনে করি একটা আশঙ্কাও কাজ করে যে এইবার নির্বাচন আসছে, সুতরাং এই প্রক্রিয়া নির্বাচনটা স্বচ্ছ হবে কিনা, সুন্দর হবে কিনা, এই ইস্যুগুলো একেবারে সলিউশন হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি মৌলিক এই সবগুলোতে নোট অফ ডিসেন্ট দিছে। কোনোভাবেই তারা এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, বিচার বিভাগের যে আলাদা সচিবালয় বলেন, এইগুলোতে তারা যেই ইয়ের মাধ্যমে সকল দল 33টা দল ঐক্যমত হয়ে একটা সলিউশনের জায়গায় আসার কথা ছিল, সেই জায়গাগুলো তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। সুতরাং বিএনপির নোট অফ ডিসেন্ট যে ডিসেন্টের জায়গা যদি তারা রেখে দিয়ে এটাকে বাস্তবায়ন করার কথা বলে, আদতে বাংলাদেশে মৌলিক কোনো পরিবর্তন হবে না। এবং আবার সেই রাজপথে এসে বিরোধী দলকে স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করতে হবে। মানুষ ভোগান্তির শিকার হবে। বারবার আসলে 71 শহীদের সংবিধানকে অস্বীকার করার জায়গাটা সৃষ্টি হয়, জুলাই সনদকেও তো অস্বীকার করার জায়গা সৃষ্টি হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আইনমন্ত্রীকে ধন্যবাদ দিই। দেখেন, এই একটার সাথে আরেকটার মানে সম্পর্ক তিনি তৈরি করেছেন কেন, এটা একটা কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে এই জুলাই সনদকে নিয়ে যদি আমরা এত কথা বলি, তাহলে এই প্রসঙ্গটার সাথে ওইটা যেভাবে মানে সংবিধানটাকে এখন ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, সংস্কার করা দরকার, কেউ কেউ কখনো কখনো বলছে সংবিধানটাকে পরিবর্তন করা দরকার, এই প্রসঙ্গটা তিনি বলেছেন। তার পরক্ষণেই কিন্তু আমাদের সম্মানিত আমিরে জামাত, সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, কোথাও কখনো সংবিধানকে অবজ্ঞা করে বর্তমান সংসদ সদস্য অথবা কোনো নেতৃবৃন্দ কোনো কথা বলেনি। এই প্রসঙ্গটা নিয়ে এসে এই বিষয়টা টানাটা আসলে একবারে যৌক্তিক ছিল। সংশোধন, এই বিতর্কটা যদি আসলে চলতেই থাকে, আবারও আসলে আমরা এই সংস্কার থেকে সত্যিকার অর্থে দূরেই সরে যাব কিনা? আসলে দেশের জনগণের প্রতি যে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে পার্লামেন্ট মেম্বারদের যে অঙ্গীকার, যে শপথের মধ্য দিয়ে তারা পার্লামেন্টে গেছেন, সেইটা স্পষ্ট করতে হবে। এবং আমরা সেই জায়গাটায় অভাব দেখতে পাই। এটা তো মীমাংসিত সত্য যে 71-এর অপরাধের জন্য জামাতে ইসলাম তওবা করে নাই, এবং এটা সবাই জানে। কেন এই প্রসঙ্গটা আইনমন্ত্রী আনলেন এই কারণে যে 71-এর লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংসদ, এই পার্লামেন্ট, এই সংবিধান, ফলে আজকের যে সংবিধান সংশোধন বলেন বা সংবিধান সংস্কার বলেন, সমস্ত কিন্তু ওই 71-এর সংবিধানেরই, 71-এর মাধ্যমে যে অর্জিত সংবিধান, 72-এর সংবিধান, তারই ধারাবাহিকতা। আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিবাদী ধারার সরকারগুলো তারা বিভিন্ন সময় দলীয় স্বার্থে ওই মুক্তিযুদ্ধের সংবিধানকে তারা কাটাছেঁড়া করেছেন, তাকে তারা অপদস্থ করেছেন। যেমন ধরেন, জুলাই গণ অভ্যুত্থানের একটা বড় জায়গা ছিল অন্তর্ভুক্তিমূলক সমাজ, অর্থাৎ নারী পুরুষের একটা সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে। কিন্তু আমরা কি দেখলাম? যে আমরা সেই অন্তর্ভুক্তির জায়গাটা দেখলাম না। বিভিন্ন ধর্মের মানুষের অন্তর্ভুক্তি হবে কেন? ধর্মনিরপেক্ষতা কোন যুক্তিতে এই সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাব আপনার ঐক্যমত্য কমিশন করলো? ধর্মনিরপেক্ষতা কেন গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে? আজকে ভারতে যে ধর্মনিরপেক্ষতা যদি কেউ বাদ দিয়ে দেয়, সেখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার প্রতিবাদ হবে না? তাহলে আমাদের দেশে কেন ওই স্পিরিট থেকে আমরা সরে গেলাম? নারী পুরুষের যে বৈষম্যের যে জায়গা, পাহাড় সমতলের যে বৈষম্যের জায়গা, যে বৈষম্য বিরোধিতার কথা বলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই বৈষম্য বিরোধিতার আলাপটা পার্লামেন্টে কোথায়? এই আলাপ কিন্তু পার্লামেন্টে নাই। এই কারণে নাই, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটা অহেতুক আইনি বিতর্কের মধ্য দিয়ে পার্লামেন্টকে আজকে ডেডলক করে ফেলা হয়েছে। আজকে মানুষের সামনে অনেক বড় প্রায়োরিটি আছে, আমাদেরকে ভবিষ্যতের দিকে যেতে হবে।
একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে যেতে হবে, সেই জায়গাটিতে ইনসাফের বাংলাদেশের দিকে যেতে হবে। নিশ্চয়ই দায়টা আসলে সরকারের দিকেই উঠবে সবচেয়ে বেশি, সেটিও খুবই স্বাভাবিক। সাদাত হোসেন সেলিম, সেই দায়টা আসলে সরকার নেবে কিনা এবং 20টি অধ্যাদেশ যেটি বাতিলের সুপারিশ করা হলো, শেষ মুহূর্তে একটু জানতে চাই আসলে এই সুপারিশের যৌক্তিকতাটা কি? না, এটা তো একটা বিশেষ কমিটি, এই যে আমার কাছে আছে বিশেষ কমিটি, সরকার এবং বিরোধী দল মিলে বিশেষ কমিটির একটা তারা মানে রিপোর্ট দিয়েছে আর কি। সেখানে নোট অফ ডিসেন্টও আছে, নোট অফ ডিসেন্ট সহ আপনার এইটা সংসদে এখন পর্যন্ত মানে সেভাবে পেশ করা হয়নি। তো আমরা এটা নিয়ে আরও অধিকতর আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সিদ্ধান্তে আসবে। আর এই অধ্যাদেশগুলোর ব্যাপারে আমাদেরকে 9 তারিখের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু 9 তারিখের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, সেহেতু 9 তারিখ পর্যন্ত আমাদের অন্যান্য কাজকে, বিশেষ করে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর যে বক্তব্যটাকে আপাতত মানে 9 তারিখ পর্যন্ত বন্ধ রেখে নিয়ে আলোচনা হবে। আলোচনার পরে আমরা 9 তারিখে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা অধ্যাদেশ আমরা গ্রহণ করছি আর কতটা অধ্যাদেশ আমরা মানে গ্রহণ করতে পারছি না। এটা সংসদে হানা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। চেষ্টা করবো আমরা ঐক্যমত, আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা চেষ্টা করবো ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত আসার জন্য। ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত না আসে, ঐক্যমতের জায়গাটিতে কি আপনার এবং বিরোধী রাজনৈতিক দলটি আছে? এখনও আছে, অবশ্যই আছে। আজকে আমরা দেখলাম যে আমাদের যে স্পিকার মহোদয় আপনার স্ত্রী মারা গিয়েছেন, তার ব্যাপারে আজকে একটা মিলাদ হয়েছে বা একটা মানে দোয়া মাহফিলে সরকারি দল বিরোধী দল খুবই একদম পাশাপাশি বসেই দোয়া করেছেন এবং দোয়ার পর অনেকক্ষণ ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করেছেন। আলোচনার দরজা তো অবশ্যই খোলা আছে এবং সংসদকেই আলোচনা কেন্দ্রবিন্দু, সেটা সরাসরি মানে অন এয়ারে হোক অথবা পদ্মার অন্তরালে হোক, এটা আলোচনাটা চলবে। তাহলে মানে 9 তারিখের আগে এই 20টি অধ্যাদেশ বাতিল নিয়ে আপনাদের সাথে বিরোধী দলের আলোচনা করে এখানে কোনো পরিবর্তন আসারও কোনো নতুন সম্ভাবনা কি আছে? সম্ভাবনা অবশ্যই থাকবে, কারণ আমরা তো দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে সহযোদ্ধা ছিলাম, একইভাবে আমরা নিষ্পেষিত হয়েছি, একইভাবে মানে একই জেলের একই মানে কন্ডেম সেলে বলেন অথবা একই সেলে বন্দি ডিবি একই অত্যাচারিত। তো সুতরাং সবগুলো গুম খুন ফাঁসি আর বিচারিক হত্যাকাণ্ড সবগুলো তো একসাথেই অনেকেই মোকাবিলা করতে হয়েছে এখনকার সরকারি দলের বিরুদ্ধে। সুতরাং সেই আমরা রুদ্ধ করতে চাই না। সেই আলোচনাটা চলুক। সাদাত হোসেন সেলিম, সালাউদ্দিন আইয়ুবী, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপি নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।